সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। তোমাদের জন্য আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। অষ্টম শ্রেণীর তোমাদের অতীত ঐতিহ্য বইয়ের অষ্টম অধ্যায় সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ, এই অধ্যায়ের আলোচনা পর্ব। আশা করি প্রত্যেকের দ্বিতীয় পর্বের মূল্যায়ন কমপ্লিট হয়ে গিয়েছে এবং প্রত্যেকেরই দ্বিতীয় পর্বের মূল্যায়ন ভালো হয়েছে। তাহলে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বিতীয় পর্বের পরবর্তী যে অংশগুলো রয়েছে তোমাদের ইতিহাস বইয়ের, সেই অধ্যায়গুলো আলোচনা করার চেষ্টা করছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না এবং তোমাদের আশেপাশের বন্ধুদের আমার চ্যানেলটি শেয়ার করে জানাতে ভুলবে না, যাতে তোমরা ইতিহাস বিষয় সম্পর্কে আরও সমৃদ্ধি লাভ করতে পারো। এবং তোমাদের জন্য আমি চেষ্টা করছি প্রায় কিছুদিনের মধ্যেই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। এবং তোমরা অবশ্যই আমার যে উৎসাহটা, সেই উৎসাহটা আরও শ্রীবৃদ্ধি করতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার মধ্য দিয়ে, যাতে তোমাদের সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারের মধ্যে দিয়ে আমারকে উদ্দীপিত করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও সামনে আনার জন্য। এবং তোমাদের কিছু দিনের মধ্যেই আমি তোমাদের জন্য এই থার্ড সামেটিভ এক্সামিনেশান বা শেষের তৃতীয় পর্বের মূল্যায়নের আমি প্রশ্ন নিয়ে হাজির হব। ইতিহাস বিষয়ের এই ক্লাস 8-এর কোন জিনিসগুলো তোমরা বেশি গুরুত্ব আকারে পড়বে এবং সাজেস্টিভ কিছু প্রশ্ন অবশ্যই থাকবে। তাহলে আজকে যে মূল বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ। এখানে আমরা মুসলিম লীগ গঠন, সেই সঙ্গে জানব পাকিস্তান প্রস্তাবনা, মোহাম্মদ ইকবাল এবং আদমশুমারি মতো কিছু জিনিস, এবং র্যাডক্লিফ লাইন কি, যেগুলো তোমাদের পরীক্ষাতে বারবারই আসে। এবং সেই সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িকতাটা কি, সেই ব্যাপার সম্পর্কে আমাদের জানব। দেশভাগের সময়ে যে দাঙ্গা এবং যে ক্ষয়ক্ষতি, সেই সঙ্গে মানুষের জীবনহানি এবং দেশ ভাগ যে একটা বিদীর্ণ বেদনার সঙ্গে দেশ স্বাধীন হয়েছিল দেশ ভাগের মধ্য দিয়ে, সেই ইতিহাস এবং সেই ইতিহাসের কারণ এবং তার ফল কি হয়েছিল, সেই সব কিছু আমরা বিচার বিশ্লেষণ এই অধ্যায়তে করব। প্রথমেই তোমাদের চলে আসি মূল অংশে, বা যেটুকু অংশ তোমাদের প্রথমের অংশতে দেওয়া রয়েছে, যে আমরা সাম্প্রদায়িকতা বলতে কি বুঝি। সাম্প্রদায়িকতা বলতে বুঝি যে সমাজে যেসব মানুষরা বসবাস করে তাদেরকে একটা নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করে তাদের জাতীয়তা বা কোনো একটি মূল বিষয়ের সঙ্গে সংগ্রাম করার পরিবর্তে তারা পরপর সেই সংগ্রামের দিক থেকে নিজেদেরকে এড়িয়ে নিয়ে তাদের নিজেদের তাগিদে বা নিজেদের কিছু প্রয়োজনে সেই আন্দোলনে তারা অনড় থাকাকে বলা হয় সাম্প্রদায়িকতা। যে সমাজের একটি নির্দিষ্ট ধর্মের মানুষ কোনো জাতীয় আন্দোলনে যোগদান না দেওয়াকে, সেই বিশেষ অংশ সমাজের ওই মানুষের ওই পর্যায়টা বা ওই অবস্থানটাকেই বলা হয় সাম্প্রদায়িকতা। তাহলে সাম্প্রদায়িকতা মানে আমরা কি বুঝলাম, যে সমাজের একটা ধর্মের মানুষ সমাজের পুরো অংশের ভালোর দিকে চিন্তা না করে তাদের নিজেদের দিকটাই কেবল লক্ষ্য করার জন্য এগিয়ে যাওয়া, বা সমাজের জাতীয় আন্দোলনে যোগ না দিয়ে কেবল তার বিরোধিতা করা বা সেই আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া, তাকেই বলা হয় সাম্প্রদায়িকতা। আমরা 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কথা পড়েছি, যাকে আমরা সিপাহী বিদ্রোহ নামে জানি। সেই সিপাহী বিদ্রোহতে আমরা দেখেছি যে মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের বাঙালি, সমস্ত হিন্দু, সমস্ত ধর্মের মানুষ তারা ঝাঁপিয়ে পড়েছিল তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য ঔপনিবেশিক শাসনের হাত থেকে। সেই উপনিবেশিক শাসনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে তারা সংগ্রামে লিপ্ত হয়েছিলেন এবং সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদের 90 বছর পরে যখন 1947 সাল, তখন আমরা দেখতে পেলাম কি এক ভয়াবহ পরিস্থিতি, যেখানে দেশ স্বাধীন হচ্ছে, দেশের নাগরিক তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের মাধ্যমে তাদের ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে দিয়ে অন্য একটা ধর্ম নিয়ে তাদেরকে
ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ধর্মের উপরে ভিত্তি করে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির কথাই আমাদের এখানে বলা হয়েছে, এবং কেন বলা হয়েছে সেই কথাগুলোর উত্তর আমরা পরপর নিচের অংশগুলো পড়ে পড়ে এবং নিচের অংশগুলো বোঝার চেষ্টা করব। যে লাইনগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষার বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ, পড়ার সময়ও গুরুত্বপূর্ণ। তোমরা নিজেরা যখন পড়বে অবশ্যই এই লাইনগুলো দাগ দিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি ভিডিওটি বুঝতে অসুবিধা থেকে থাকে আবার দ্বিতীয়বার দেখতে পারো, তাতেও যদি না অসুবিধা হয় তৃতীয়বার দেখতে পারো। পরবর্তী সময়ে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। ঔপনিবেশিক ভারতের সাম্প্রদায়িক পরিচয়ের বিকাশ। ঔপনিবেশিক ভারতবর্ষ বলতে বোঝায় তখনকার সময়ে, অর্থাৎ আমরা বিংশ শতক বা বলতে পারি ঊনবিংশ শতক, যে সময়ে ভারতবর্ষে ইংরেজরা শাসন করত, সেই সময়ের ভারতবর্ষের কথা বলা হয়েছে। সেই সময়ের সাম্প্রদায়িক পরিচয় বিকাশ, কিভাবে বিভিন্ন মানুষের মধ্যে ধর্ম নিয়ে মতভেদ তৈরি হলো, সেই মতভেদ তৈরির প্রাথমিক ইতিহাসটা সম্পর্কে তোমাদের এই অংশটুকুতে বলে দেওয়া রয়েছে। যেখানে বলছে যে প্রথমে মানুষ নিজেদের বাঁচার তাগিদাতে এবং নিজেদের ভালোর লক্ষ্যে তারা কি করত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একই সঙ্গে চলাফেরা করত, এবং একই সঙ্গে তারা দেখা গিয়েছে সমস্ত একজন মানুষের বিপদ হলে তারা সবাই এসে ঝাঁপিয়ে পড়তো সেই বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য। সেখানে কিন্তু ধর্ম বর্ণ এই ব্যাপারে অত মাথা ঘামানোর ব্যাপার ছিল না। সেই সময়ই বলছে কেবলমাত্র সেই ঊনবিংশ শতকের দিকে দেখা গিয়েছিল যখন ঔপনিবেশিক শাসন চলেছিল, সেই সময় কেবলমাত্র ভারতবর্ষের জনসংখ্যার দিক থেকে বিভিন্ন ধর্মের বিচার করলে দেখা যায়, সেই ধর্মের ভিত্তিতে জনসংখ্যা বিচার করলে দেখা যায় কেবলমাত্র বাংলা এবং পাঞ্জাব রাজ্যগুলিতে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক জনসংখ্যাই কেবল মুসলমান ছিল। কিন্তু বাকি সব জায়গায় যেসব মুসলমানরা ছিলেন বা অন্য ধর্মের মানুষরা ছিলেন, তারা কেবলমাত্র গায়ের রং বা কেবলমাত্র তাদের বাইরের আবরণ দ্বারা বা ধর্ম দ্বারা তারা নিজেদেরকে ভেদাভেদ করতে চায়নি। তারা অর্থনৈতিক জীবনযাপন, তাদের কীরকম অর্থনৈতিক অবস্থা, তারা কেমন জীবনযাপন করছে, সেই তারতম্যটুকু তাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল। ধর্ম নিয়ে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা ছিল না। ফলে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিচয়ের বদলে পরবর্তী সময়ে যখন উপনিবেশিক শাসন শুরু হয়, তখন মুসলমানদের মধ্যে যাবতীয় বৈচিত্র্য এবং তারতম্যকে মুছে দিয়ে তারা মুসলমান সম্প্রদায়ের মধ্যে ধর্ম ব্যাপারটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং সেই সময় থেকে ঊনবিংশ শতকের পরবর্তী সময় থেকে দেখা যায় সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয়ের বদলে ধর্মীয় পরিচয় দ্বারা মুসলমানদের মধ্যে প্রধান পরিচয় হয়ে উঠতে থাকে। তার ফলে ধীরে ধীরে মুসলমানদের মধ্যে থেকে হিন্দুদের এবং ব্রিটিশ শাসকদের মতো করেই তারা নিজেদেরকে একটি সম্প্রদায়ে ভাবতে শুরু করে মুসলিম সম্প্রদায়রা। পরবর্তী সময়ে এই মুসলিম সম্প্রদায়ের উপনিবেশিক শাসনের আরও একটা মূল গুরুত্ব ছিল। উপনিবেশিক শাসন যখন শুরু হয়, উপনিবেশিক শাসনে আদমশুমারি অর্থাৎ জনগণনা শুরু হয় 1870 খ্রিস্টাব্দে। সেই জনগণনার দ্বারা উপনিবেশিক সরকার লক্ষ্য করেন যে ধর্মের ভিত্তিতে কোনো কোনো জায়গায় কেমন বৈচিত্র্য রয়েছে, এবং সেই ধর্মকে প্রাধান্য দিয়ে সেই সব জায়গার প্রশাসনিক দপ্তরগুলো তেমন করে তারা সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেই সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করার সময় দেখা যায় যে মুসলমানরা সবাই একই রকম একটি ধর্মীয় রাজনৈতিক সম্প্রদায় বলে তারা চিহ্নিত করেন। এবং এই আদমশুমারি সম্পর্কে তোমাদের টুকরো কথাতে বলে দেওয়া রয়েছে যে 1872 খ্রিস্টাব্দে আদমশুমারির মাধ্যমে জরুরি ভূমিকা পালন করে ভারতের সমাজে পৃথককরণের ক্ষেত্রে বা ধর্মের উপরে পৃথককরণের মাধ্যমে। আদমশুমারির মাধ্যম দিয়ে তখনকার ঔপনিবেশিক সরকার দেখে নিয়েছিলেন যে পাঞ্জাব এবং বাংলাতে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা প্রকৃত যেখানে জনসাধারণের থেকে প্রায় অর্ধেক পরিমাণ, এবং এই আদমশুমারির উপর নির্ভর করে ধর্মীয় জাতিগত পরিচয়কে প্রধান করে ভাবা হতো। এবং সেই ধর্ম এবং পরিচয়কে প্রধান করে ভাবার জন্য সেই সম্প্রদায়গুলো ধীরে ধীরে ধর্মীয় এবং জাতিগত পরিচয়কে তারা প্রধান হিসাবে ধরে নিয়ে
সেই ধর্মীয় এবং পরবর্তী সময়ে থাকা ধর্ম সম্প্রদায় হিসাবে তারা সমাজে সামনের দিকে তারা ভূমিকা পালন করতে থাকে বিভিন্ন আন্দোলন এবং ভারতীয় সমাজ রাজনীতিতে সাম্প্রদায়িক সমস্যার উত্থানের মধ্য দিয়ে তাদের পরবর্তী সময়ে সংঘর্ষ তৈরি হয় ভারতবর্ষে সাধারণ পাশাপাশি থাকা প্রতিবেশীদের মধ্যে ধর্ম নিয়ে। আপাততভাবে আমরা এখনই জানতে পারলাম যে ব্রিটিশ সরকার এই ধর্মকে সাম্প্রদায়িকতার মধ্যে যুক্ত করেছিলেন, তার কিছু বিশেষ এবারে তার কাজকর্মের উপরেও দেখতে পাওয়া যায়। প্রকৃতপক্ষে ব্রিটিশ সরকার কিন্তু তাদের যে নিয়ম কানুনগুলো ছিল সেই নিয়ম কানুনগুলো ধর্ম নিরপেক্ষ শাসন ব্যবস্থা তারা চালু করেছিল, কিন্তু আপাতভাবে বাইরে থেকে দেখলে মনে হয় তারা ধর্ম নিরপেক্ষ শাসন ব্যবস্থা চালু করার জন্য তারা এগিয়ে গিয়েছিল, কিন্তু সরকারি বিভিন্ন চাকরি, পড়াশোনা প্রভৃতি এবং নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে দেখা যেত যে ধর্মের ভিত্তিতে সুযোগ সুবিধা দেওয়া হতো এবং ভাষার দিক থেকে সুযোগ সুবিধা দেওয়া হতো। যারা ইংরেজি শিক্ষা ভালো এবং ধর্মের ভিত্তিতে বেশিরভাগ দেখা যায় হিন্দু সম্প্রদায় তখন সময় 1837 খ্রিস্টাব্দে ফরাসি ভাষাকে বদলে ইংরেজি ভাষাকে রূপান্তরিত করা হয় বা স্বীকৃতি দেওয়া হয়, ইংরেজিকেই স্বীকৃতি দেওয়া হয় সরকারি ভাষা হিসাবে। সেই সময় 1837 খ্রিস্টাব্দে বেশিরভাগ সময় দেখা যায় মুসলিমরা তখন শিক্ষার দিক থেকে অতটা উন্নীত ছিল না। হিন্দু সমাজের বেশিরভাগ মানুষ তখন ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং তারা ওই বিভিন্ন সরকারি দপ্তরের কাজে চাকরির ক্ষেত্রে তারা নিজেরা কিন্তু সেই জায়গা তারা দখল করে এবং সেদিক থেকে দেখা যায় শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই চাকরি বা অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে তারা পরপর বঞ্চিত হতে শুরু করে। সেই বঞ্চিত হওয়ার দিক থেকেই তারা পরবর্তী সময়ে নিজেরা কি করেন, বঞ্চিত হতে হতে তারা নিজেরা একসময় রুখে দাঁড়ায় এবং তারা তারপর নিজেদেরকে একটা সংগঠিত করার চেষ্টা করেন। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে কেবল ধর্মনিরপেক্ষ সরকার হিসাবে বা ঔপনিবেশিক সরকার ধর্মনিরপেক্ষ কথাটা বললেও তাদের কাজের মধ্য দিয়ে কিন্তু ধর্মনিরপেক্ষ ব্যাপারটা দেখা যায়নি। পরবর্তী সময়ে দেখা যায় যে এই মুসলিমরা যখন তারা সংগঠন করছে এবং তারা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে, দেখা যায় বেশিরভাগ মুসলিম সম্প্রদায় কিন্তু সমাজের একবারে নিচু শ্রেণীর বা একেবারে খেটে খাওয়া মানুষের পরিবারের অংশে যুক্ত ছিলেন। এই জন্য সাধারণ দেখা যায় যে এই মুসলিমদের আন্দোলন বা সংগঠন সাধারণত যারা মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত মুসলমানদের স্বার্থ, সেই শিক্ষিত মুসলমানদের স্বার্থ রক্ষা থাকে কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংগঠন বা লীগ তৈরি হওয়ার সূচনা শুরু হয় এবং মুসলিম সমাজের আধুনিকরণের অভিযানের মধ্যে এরপর আমরা একজন বিশিষ্ট সমাজসেবীর নাম জানবো। তিনি হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ। স্যার সৈয়দ আহমেদের কথা আমরা আগের অধ্যায়গুলোতে পড়েছি। স্যার সৈয়দ আহমদ মুসলিম সমাজে কিন্তু পাশ্চাত্য শিক্ষার বৃদ্ধি বা পাশ্চাত্য শিক্ষা লাভের সম্পর্কে তিনি বলে গিয়েছেন এবং এই পাশ্চাত্য শিক্ষা লাভের ব্যাপারে স্যার সৈয়দ আহমদ আলিগড়ের যে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেছিলেন, সেই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপনে তিনি দর্শন শাস্ত্রের সঙ্গে ইসলামীয় ধর্মতত্ত্ব এবং ইউরোপীয় দর্শন শাস্ত্রকে এক জায়গায় আনতে পেরেছিলেন, যার ফলে সমাজে মুসলিম সমাজের একেবারে নিচু প্রান্তের মানুষরা শিক্ষার দিক থেকে তারা কিন্তু উন্নতি লাভের চেষ্টা করেছিলেন। এবং স্যার সৈয়দ আহমদের যে এইসব কাজকর্ম তিনি কিন্তু যে দুটো সম্প্রদায়ের ভারতবর্ষের নাগরিকদের মধ্যে বিভক্ত করা তার প্রতি কিন্তু তিনি তখনই বিরোধিতায় তিনি ছিলেন, কিন্তু তার প্রতি তিনি বিভেদ তৈরি করার পক্ষে তিনি ছিলেন না। কারণ তিনি চেয়েছিলেন যে ইংরেজদের সঙ্গে থেকেই যেরকম হিন্দু সমাজের মানুষরা শিক্ষিত দীক্ষিত হতে পারছে, আমরাও সেভাবে ইংরেজদের সঙ্গে থেকে তাদের আমাদের সম্প্রদায়ের ব্যক্তিদেরকে উন্নত করা যায় কিভাবে, সেই বিষয়ে তিনি আন্দোলন করেছেন। এবং স্যার সৈয়দ আহমেদের কাছে জাতীয় কংগ্রেসকে তিনি বিরোধী মানুষ ছিলেন জাতীয় কংগ্রেসের, কিন্তু তিনি জাতি বিশেষ ভাবনা কংগ্রেসের ভাবনার সঙ্গে তার অনেক কিছু মিল ছিল। সরাসরিভাবে তিনি জাতির উন্নতি চেয়েছিলেন, তিনি সর্বসমগ্রভাবে সবাইয়ের মধ্যে কিন্তু তিনি বিভেদ তৈরি করতে চাননি। তিনি আধিক্য জাতীয় কংগ্রেসের মধ্যে দেখেছিলেন হিন্দুদের আধিক্য বেশি, এই জন্য তিনি কেবলমাত্র তার জাতীয় কংগ্রেসের প্রতি তার মনোমালিন্য বা জাতীয় কংগ্রেসের প্রতি মানুষকে যোগদান করার প্রতি তিনি
উপদেশ দিয়েছিলেন জাতীয় কংগ্রেস থেকে দূরে থাকুন। কিন্তু সেই সময়ে একজন মুসলিম নেতা যিনি হচ্ছেন বদরুদ্দিন তৈয়াবজি কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন, তিনি স্যার সৈয়দ আহমদের কথায় কিন্তু অত গুরুত্ব দেননি এবং পরবর্তী সময়ে দেখা যায় ভারতীয় মুসলমান সম্প্রদায়ের মধ্যে স্যার সৈয়দ এর নেতৃত্বে সকল মেনে নেননি স্যার সৈয়দ আহমদের কথা এবং স্যার সৈয়দ আহমদের পাশ্চাত্যকরণের বিষয়টি, এই যে ইংরেজি শিক্ষার ব্যাপারে সব কিছুকে মেনে নেওয়া বা ইংরেজি শিক্ষাকে অতপ্রতভাবে চলার পথে চলে নেওয়া, যারা উলেমা রয়েছেন বা যারা রয়েছেন মুসলিম সমাজের পুরোহিত সম্প্রদায়ের ব্যক্তিরা, যারা মুসলিম ধর্মকে অবলম্বন করে চলেন, তারা কিন্তু স্যার সৈয়দ আহমদের এই চলার পথে বিরোধিতা করেছিলেন এবং এদের মধ্যে ছিলেন অন্যতম জামাল উদ্দিন আল আফগানির মতো গোড়ামি উপনিবেশ, যারা স্যার সৈয়দ আহমদের এই চলার পথকে মেনে নিতে পারেননি। পরবর্তী সময়ে 1898 খ্রিস্টাব্দে যখন স্যার সৈয়দ আহমেদের মৃত্যু হয়, সেই সময় থেকে মুসলমান সমাজের রাজনৈতিক ভরকেন্দ্র রূপে আলীগড়ের গুরুত্ব পরপর হারাতে থাকে এবং আলীগড়ের এই গুরুত্ব হারানোর পরপর মোহাম্মদ আলী, সৈকত আলী তরুণ প্রজন্মের নেতারা উলেমাদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয় এবং ধর্মীয় রীতিনীতির ওপর নির্ভর করে তারা তাদের ধর্মীয় চাওয়া পাওয়া এবং শিক্ষার দিক থেকে উন্নতি লাভের চাওয়া পাওয়ার উপর গুরুত্ব লাভ করে তারা নিজেদের মধ্যে পরবর্তী সময়ে অপেক্ষাকৃত ছোট সংগঠন তৈরি করে এবং সেই সংগঠনগুলো পরবর্তী সময়ে হিন্দু এবং ব্রিটিশ সরকারের উভয়ের বিরুদ্ধে নতুন রাজনৈতিক সংগঠন তারা করা আশু প্রয়োজন হয়ে ওঠে। সেই নতুন সংগঠনের কথাই আমরা জানব মুসলিম লীগ, যেটি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সিদ্ধান্ত পরবর্তী সময়ে মুসলমান সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলার জন্য পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত শ্রেণীর মানুষরা বেশ কিছু সুযোগ সুবিধা বা সুযোগের আশাতে তারা শিক্ষা, চাকরি, রাজনীতির সুযোগ পাবার উদ্দেশ্যে বাংলা ও উত্তর ভারতের কিছু শিক্ষিত মুসলমানরা একজোট হয়ে 1906 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ঢাকায় মোহামেডান এডুকেশন কনফারেন্সে এক অধিবেশন হয়। সেই অধিবেশনেই জাতীয় একদল সংগঠন তৈরি করা বা মুসলমানদের জন্য অল ইন্ডিয়ান মুসলমান লীগ সংগঠন তৈরি করা হয়। এই সংগঠনের লক্ষ্য মুসলমানদের স্বার্থ, রাজনৈতিক অধিকার চরিতার্থ করা বা প্রতি নজর রাখা এবং ব্রিটিশ শাসনের প্রতি তাদের অনুগত থাকা। এই তাহলে আমরা জানলাম 1906 সালে মুসলিম লীগ কিন্তু তৈরি হয়েছিল। তার প্রথম পন্থা ইংরেজদের প্রতি সহানুভূতিশীল থেকেই তাদের রাজনৈতিক এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাওয়া। এই 1910 খ্রিস্টাব্দে মোহামেডান এডুকেশন কনফারেন্সের সঙ্গেই লীগের কাজকর্ম চলতে থাকে এবং পরে অবশ্য সংগঠন আলাদা হয়ে গিয়েছিল। মুসলমানদের মধ্যে যারা কংগ্রেসের সমর্থক ছিলেন তারা বিরোধিতা করেন এই মুসলমানদের মুসলিম লীগ তৈরিতে, কিন্তু পরবর্তী সময়ে এই মুসলিম লীগের বিরোধিতা অতটা প্রভাব ফেলতে পারেনি এবং মুসলিম লীগ পরবর্তী সময়ে তৈরি হয়। এরপরে আমরা দেখব যে এই উপনিবেশিক যে আমরা সাম্প্রদায়িকতা তৈরিতে উপনিবেশিক এবং মুসলিমদের যে কাজকর্মগুলো সেগুলো সম্পর্কে জানলাম। এবারে আমরা হিন্দুদের যে সাম্প্রদায়িক ধর্ম হিসাবে বা সাম্প্রদায়িক দল হিসাবে মুসলিমদের মধ্যে বা মুসলিম লীগ তৈরি হওয়ার পিছনে হিন্দুদেরও কিছু কাজকর্ম জড়িত ছিল। যেমন হিন্দুদের মধ্যে কিন্তু জাতীয় কংগ্রেসের যারা সদস্য ছিলেন তারা কিন্তু বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের উচ্চ পদস্থ বা উচ্চ বর্ণের মানুষ এবং হিন্দু শিক্ষিত সমাজে মধ্যবিত্ত দের মধ্যে যারা শিক্ষিত ছিলেন তারা মুসলিমদের কিছু লেখালেখি নিয়ে তারা কিন্তু তাচ্ছিল্য এবং তাদের মধ্যে নেতিবাচক কথা দেখা গিয়েছিল তখনকার সমাজে। যে সংবাদপত্র রয়েছে তার মধ্যে দিয়ে বোঝা যায় যে হিন্দুরাও কিন্তু মুসলিমদের মধ্যে প্রভেদ তৈরি করার একটা তারা রাস্তা তৈরি করেছিলেন, যাতে হিন্দু মুসলমানের পরিচয়ের মধ্যে একটা গভীর বান তৈরি হয় বা একটা আঁচড় যাতে তৈরি হয়, যার মধ্যে হিন্দু এবং মুসলিম যে দুটো ধর্ম আলাদা, সম্প্রদায় আলাদা, সেটা গড়ে উঠেছিল। এবং সেই গড়ে ওঠার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এক সময় হিন্দু মুসলমানদের পারস্পরিক বিরোধিতার কারণ হয়ে উঠে দাঁড়িয়েছিল। সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জাতীয় কংগ্রেসের কিছু প্রাথমিক পর্বে কিছু স্থির করা প্রস্তাব, যা
মুসলমানের স্বার্থ বিরোধী ছিল। সেই রকম স্বার্থ বিরোধী কিছু যোগদানের মধ্যে যেটি গুরুত্বপূর্ণ হিন্দু পুনরুজ্জীবনমুখী সাংস্কৃতিক আন্দোলন। সেই হিন্দু পুনরুজ্জীবন সাংস্কৃতিক আন্দোলনে যারা চরমপন্থী নেতারা ছিলেন তারা কি করতেন, হিন্দুদের প্রতীক, হিন্দুদের কিছু আচার অনুষ্ঠান, হিন্দুদের কিছু তারা বলতে পারি মেলা এবং বিভিন্ন ধরনের হিন্দুত্ববাদী কথাবার্তা, হিন্দুত্ববাদী কাজকর্ম তাদের নিজেদের চলার পথে এবং সমাজে কোনো ভাষণের পক্ষে তারা ব্যবহার করতেন। সেই সব হিন্দুত্ববাদী প্রতীক চিহ্ন, চলার কথা এবং হিন্দুত্ববাদী মেলা এবং পূজা অর্চনা সেগুলো কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে তাদের এক বিরোধিতার পথ তৈরি করে দিয়েছিল। সেই সময় পুনর্জাগরণী যে বিশেষ বিশেষ পুনর্জাগরণীর মধ্যে যেমন সংস্কারমূলক ছিল, ব্রাহ্মণ্য মতানুসারে উঁচু সম্প্রদায়ের মানুষরা এই সময় এই জাতীয়তাবাদী আন্দোলনে বা কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের কাজকর্মগুলোর মধ্যে উদাহরণস্বরূপ তিলকের শিবাজি এবং গণপতি উৎসব, অরবিন্দের দেশমাতৃ বন্দনা, জাতীয়তাবাদী ধর্ম হিসাবে দেখা এবং গীতায় হাত দিয়ে বিপ্লবীদের শপথ নেওয়া, এসব কিছু কিন্তু হিন্দুদেরই একটি হিন্দুত্ববাদিতার প্রকাশ পায়, যার ফলে মুসলিমরা কিন্তু সেই দিক থেকে তারা সরে আসার পথ তৈরি করেছিল এবং এর ফলে মুসলমান জনগোষ্ঠীর মধ্যে চরমপন্থী জাতীয়তাবাদীর আবেদন কমে আসতে থাকে এবং হিন্দু স্বাধীনতা সংগ্রামীদের সবাই সচেতন পথে মুসলমানদের দূরে রাখতে চেয়েছিলেন এবং মুসলমান সম্প্রদায়রাও ধীরে ধীরে কিন্তু জাতীয় কংগ্রেসের এই বিভিন্ন কার্যকরী থেকে পরবর্তী সময়ে তারা পিছু পা হতে থাকেন এবং উচ্চাকাঙ্ক্ষী রাজনৈতিক নেতৃত্ব এবং উলেমার ঘনিষ্ঠ সহযোগিতায় মুসলমানদের নতুন সংগঠন তৈরি হয়। পাশাপাশি দ্বিজাতি তত্ত্বের ধারণা আরও জোরদার হতে থাকে, অর্থাৎ হিন্দু এবং মুসলমান যে দুটো জাতি সেই জাতি ধরা পড়তে থাকে। হিন্দু মুসলমানদের পারস্পরিক বোঝাপড়া সহমর্মিতার বদলে বিরোধিতা ভিত্তি পাকাপোক্ত হতে থাকে। আজকে তোমাদের জন্য এইখান পর্যন্তই এর দ্বিতীয় পর্বের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমাদের নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।